জুলাই যখন প্রচন্ড তেতে ছিল বাংলাদেশ, আন্দোলন চলছিল, গণ অভ্যুত্থান হয়েছে, তখন সর্বসময় আমার সাথে মোহনের যোগাযোগ ছিল। আমি মোহনের সাথে কথা বলতাম, কি সিচুয়েশন, কি করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করতাম। মোহন নতুন করে আবার কবিতা পরিষদ নিয়ে এগিয়ে গেছে, সেই খবরগুলো আমি পেয়েছি। কিন্তু আমি যখন বাংলাদেশে এসেছি, আমাকে অনেকে বলল মোহনকে এড়িয়ে চলুন, যাতে মোহনের সাথে অত বেশি ওঠা বসা না করি। মোহনের সাথে আমার সম্পর্ক 1972 সাল থেকে, সেই সময় থেকে আমরা একসাথে রাস্তায় হেঁটেছি, সংগ্রাম করেছি, পালিয়ে বেরিয়েছি। তা আমি মোহনকে ফোন করলাম, মোহন আজকে আমাকে এখানে আসতে বললো। তখন আমি বললাম যে না, তুমি নাকি মৌলবাদীদেরকে নিয়ে কবিতা পরিষদ করছো, সেখানে যে আমি আমার গায়ে রং লাগাবো না। মোহন বললো এসেই দেখেন। সেই জন্য এসেছি আপনাদের সাথে। স্বাধীনতা উত্তরকালের গল্প আছে, এত গল্প 5 মিনিটে বলা যায় না। আমি কোনো গল্পও বলবো না, আমি বর্তমান সময়কে নিয়ে কয়েকটা কথা বলবো। ছাত্র অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ভালো কথা। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ভালো কথা। কিন্তু আমি দেশে এসে যেটা দেখতে পাচ্ছি, মৌলবাদীদের তাণ্ডব। আমেরিকায় বসেও শুনেছি, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে, বলছে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। একটা দেশ কখন স্বাধীন হয়? যখন একটা বিদেশি শাসক থাকে, সেই শাসককে সরিয়ে যখন আমরা মুক্ত হই, সেটাকে স্বাধীনতা বলে। হ্যাঁ, আবার যদি কেউ আমাদেরকে দখল করে, তখন যদি আমরা যুদ্ধ করে স্বাধীন করি, তখন ওটাকে স্বাধীনতা বলব। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে তো কিছু কথা নেই। তো সেই জিনিসটা আমার কাছে খুব খটকা লেগেছে। একটা দেশ হঠাৎ করে স্বাধীন হয়নি, কিন্তু 71 কিন্তু শুধু 71 নয়, 71-এর একটা ধারাবাহিকতা আছে। আরো কথা শুনেছি, রিসেট বাটন টিপে দিবে, টিপে সব ধুয়ে মুছে ফেলবে। আমরা তো জলে ভাসা কচুরি পানা নই। আমাদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। যে কোনো সভ্য জাতি কি করে? তার ঐতিহ্যকে খুঁজে বেড়ায়। প্রত্নতাত্ত্বিকরা কি করে? খুদে খুদে সেই ঐতিহ্য তুলে আনে। সেটা একটা জাতির গর্ব, সেটা একটা জাতির ইতিহাসকে তুলে আনে, এবং ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই এবং এগিয়ে যাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বীকার করতে আপত্তি নেই যে মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু পরবর্তীকালে দেশ যে গড়ে তোলার যে পদক্ষেপগুলো, সেগুলো সঠিকভাবে নেওয়া হয়নি। 53 বছর হয়ে গেল বাংলাদেশ হয়েছে, কিন্তু আপনারা বিবেচনা করে দেখবেন, আমার মতে 53 বছর ধরেই কোনো না কোনো ফর্মে স্বৈর শাসন চলছে। কখনো আমরা স্বৈর শাসন মুক্ত ছিলাম না। সেই জিনিসটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমি কেন বলছি, অত ব্যাখ্যা করে এখন বলার সময় নাই, সেজন্য বলতে পারছি না। কিন্তু মোহন ওর বক্তব্যে যে কথাটা বলেছে, একটা জাতির অগ্রদূত কারা? কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তারা আজকে যা চিন্তা করে, জাতি পরের দিন সেটা চিন্তা করে, তারা পথ দেখায়। সুতরাং আপনাদের কবিদের দায়িত্ব আছে এই জিনিসগুলো, মৌলবাদীরা যে সমস্ত কথাগুলো বলছে, যে জায়গায় মানে আমাদেরকে আঘাত করছে, আমাদের স্বাধীনতাকে, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করতে চাচ্ছে, সেই জায়গাগুলোতে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের ভাষায়, কবির ভাষায়, সাহিত্যিকের ভাষায়। সেই কথাটা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই কাজটা আপনাদের সাথে অবশ্যই আমারও
কারণ বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতার ঐতিহ্যকে রক্ষা করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার আমার সবার দায়িত্ব। আপনার মানে যে কথাটা আরো বলতে চাই যে রিসেট বাটন টিপে দেওয়ার কথাটা ভীষণই একটা মূর্খের মতো কথা। কেন আমি এই কথাটা বলছি? কারণ হচ্ছে যে রিসেট বাটন টিপে আপনি কি আপনার ইতিহাসকে, আপনি আপনার মাথায় রিসেট বাটন টিপলেন, আপনার মেমোরি হয়তো ধুয়ে যেতে পারে, কিন্তু একটা জাতির মেমোরি কি মুছে যাবে? মুছে যাবে না। ইতিহাস কখনো মুছে যায় নাই। আমরা হিটলারকে ঘৃণা করি, কিন্তু হিটলারকে কি আমরা ইতিহাস থেকে মুছতে পেরেছি? মুছতেও চাই না, কারণ সেটা থেকে আমরা শিক্ষা নিই। সুতরাং বাংলাদেশের যে ইতিহাস, আমাদের ব্যর্থতা রয়েছে, স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি। কিন্তু এখনো আমরা যারা বেঁচে আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, অতীতের ইতিহাস জানি, অথবা যারা ঐতিহাসিক, তাদের সবার দায়িত্ব হচ্ছে রিসার্চ করে সত্যটাকে তুলে আনা, এবং সেই দায়িত্বগুলো আমাদের সবার, এবং জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যাতে জাতি একটা সঠিক খাতে এগিয়ে যেতে পারে। 53 বছরের যে স্বৈর শাসনের ইতিহাস, সেটাকে মুছে যেন একটা মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারে। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া না, ভোট হচ্ছে একটা ফর্ম, কিন্তু গণতন্ত্র হচ্ছে একটা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা একটা জাতির মধ্যে। আমাদের মধ্যে সেই মূল্যবোধ গড়ে ওঠেনি, গণতান্ত্রিক সংস্কৃতিও গড়ে ওঠেনি। গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক যে সংস্কৃতি, সেটা আপনার ব্যক্তিগত জীবনে যেমন প্র্যাকটিস করতে হয়, আপনি নিজে করবেন, আপনার পারিবারিক জীবনে করবেন, আপনার সামাজিক জীবনে সেই গণতান্ত্রিক সংস্কৃতিকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় জীবনে সেই গণতান্ত্রিক সংস্কৃতিকে গড়ে তুলতে হবে। কিন্তু বাংলাদেশে তারা কোনোটাই হয়নি। সুতরাং এই কাজগুলো আমাদের আছে। শুধু বললেই হবে না যে আমি রাষ্ট্রকে চেঞ্জ করে ফেলবো, আমি এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, না, ওটা খুব গোড়া থেকে শুরু করতে হবে। এবং সেই কাজগুলো যদি আমরা করতে পারি, তবেই বাংলাদেশকে একটা সুষ্ঠু খাতে নিয়ে যেতে পারবো। আমি একজন মুক্তিযোদ্ধা, আপনারা শুনেছেন। তো আমি কবি না, কবিতা খুব একটা লিখিও নি, কয়েকটা যে লিখিনি তা নয়, তবে ওইভাবে কবিতা লিখিনি। আমি লিখি, কিন্তু কবিতা লিখিনি। আমার ছোট বোন বেশ ভালো কবি, ও মুক্তিযুদ্ধের সময়কার অনেক কবিতা লিখেছে। তো আমি যখন যুদ্ধে যাই, তখন আমি মাত্র ক্লাস 10-এ উঠেছি। ক্লাস 10-এ উঠেছি, আমার 15 বছর বয়স। আমার ছোট বোন, ইমিডিয়েট ছোট বোন নাজমা শাহিন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তো ওর তখন 13 বছর বয়স। আমি চিঠি লিখি মাকে এবং বাবাকে, এবং যেহেতু নিউক্লিয়াসের ধারার আমি একজন সদস্য, সুতরাং যখন বিএলএফ এর লোকজনরা মানে ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসলো, এসে যখন তাদের সাথে যোগাযোগ হলো, কারণ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম 25শে মার্চের পরে। 25শে মার্চে সেই ভয়াল রাত্রে পালিয়ে গিয়েছিলাম ঢাকা ছেড়ে, রাতে নয়, 27শে মার্চ পালিয়ে গিয়েছিলাম। ফিরে এসে যখন যোগাযোগ হলো, তখন আমি মাকে চিঠি লিখি, বাবাকে চিঠি লিখি, এবং যুদ্ধে পালিয়ে মানে স্কুলে যাব বলে বের হয়ে যায় এবং যুদ্ধে চলে যাই। এবং ড্যামরাতে বাংলাদেশ লিবারেশন ফোর্সের একটা টিম ছিল, সেই টিমের নেতা ছিলেন, গ্রুপ লিডার ছিলেন অথবা কমান্ডার ছিলেন কামরুল আলম খান খসরু। আমি আমার বোন সেই গ্রুপে জয়েন করি, এবং ওইখানে নায়ক খসরু, ওরা 11 জনের যে নায়ক, তিনি হচ্ছেন কামরুল আলম খান খসরু। পরে অবশ্য আমরা আগরতলায়ও গিয়েছিলাম। তো আমি যে চিঠি লিখেছিলাম মাকে, সেই চিঠির উপরে ভিত্তি করে আমার ছোট বোন একটা কবিতা লিখেছে। আমি তো মানে আবৃত্তিকার নই, আমি শুধু রিডিং পড়ব কবিতাটা।
আচ্ছা আপা আপনাকে যে বলেছিল যে এখানে সব কি তারা মৌলবাদী, এখন আপনার কি মনে হচ্ছে সেটা বলুন। না আমার কাছে সেটা মনে